হাই ফ্রেন্ড, সবাইকে নমস্কার। জীবনে প্রথমবার আমি বা আমরা এ ধরনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে, এক দাদাভাই আমাদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছে। আমরা খুব টেনশনে আছি। আমাদের বাড়িতে বাবুসোনা ভীষণ অসুস্থ, ও নার্সিংহোমে ভর্তি আছে। প্রায় 4-5 দিন হয়ে গেল। আমরা কোনো ভিডিও শেয়ার করিনি, তোমাদেরকেও জানাইনি। আমরা সবাই খুব টেনশনে আছি। বাড়িতে কান্নাকাটি, ভাই কান্না করছে, আমি কান্না করছি, সকলেই মন প্রচণ্ড খারাপ। তো এক দাদাভাই আমাদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছে, তাই আজকে ছোট্ট একটা রিপ্লাই বলবো না, দাদাভাইকে ধন্যবাদ সহকারে আমি কিছু কথা বলবো। প্রথমে শুরুতেই বলি, আমার সৃষ্টি সোনার বয়স এখন 13 বছর। আমরা ফার্স্ট যখন ইউটিউবে কাজ শুরু করি সেটা ধরলে 3 বছর থেকে আমরা ইউটিউবে কাজ করি, 2 বছর ফেসবুকে। দাদাভাই আমার বড় মেয়েকে নিয়ে কিছু কথা বলেছে, তাই আমি ভিডিওটা করছি দাদাভাইয়ের কাছে। তোমরা প্লিজ শেয়ার করে দিও, দাদাভাই যাতে দেখতে পাই। আমার সৃষ্টি সোনা যখন প্রথম পৃথিবীতে এসেছিল, ওটা ব্যাকা থাকে পা, সেটা নিয়ে ডাক্তারকে যখন দেখাই, তখন আমাদের সেরকম ক্ষমতা ছিল না, যেটা সত্যি কথা। কিছু মানুষ চাষবাস করতাম, সেরকম একটা টাকা পয়সা ছিল না। সৃষ্টি সোনা জন্মের পরে পা ব্যাকা হয়, সেটা নিয়ে ডাক্তারকে দেখানো হয়। ডাক্তারবাবু সেটাকে প্লাস্টার করে ঠিক করার জন্য, খালি টাকা যায়। তখন আমরা বুঝতে পারিনি যে সৃষ্টি সোনা এমনটা হবে। 15 দিন 20 দিন পর গিয়ে সেটাকে খুলে আবার প্লাস্টার করে আনতাম। যখন এই করতে করতে যখন 2 মাস 3 মাস 6 মাস যখন হয়ে যাচ্ছে, সৃষ্টি সোনা শুধু শুয়েই থাকে, চোখের দিকে তাকায় না, যে যাই বলো কারো কথা শোনে না, ও ওর মতো করে থাকে। তখন বুঝতে পারলাম সৃষ্টি সোনা কিন্তু অন্য বাচ্চাদের মতো না। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া লেগেই থাকতো। তারপরে দিনের পর দিন, সপ্তাহ, মাস হসপিটাল, ডাক্তার, গাড়ি ভাড়া করে। আমরা যে জায়গাটায় থাকতাম সেখান থেকে হসপিটাল বহু দূর, রাস্তায় প্রায় 1 হাঁটু জলও থাকতো। সেটা দিয়ে কোলে করে বা সাইকেলে করে একটা জায়গায় এসে সেখান থেকে গাড়িতে করতে হতো। যাই হোক, সেটা অনেক বড় কাহিনী, এত সময় ভিডিওতে দিতে পারবো না, সরি। ওকে, ডাক্তারবাবুকে বললাম যে ওর তো প্রায় 6 মাস পার হয়ে গেছে, ওর কোনো লক্ষণ দিচ্ছে না, ও মুখের দিকে উচ্চার তাকায় না, হাত পাও তোলে না, শুধু শুয়ে থাকে। তারপর ডাক্তারবাবু বললো MRI করো, সিটি স্ক্যান করো। সমস্ত রিপোর্ট করার পর দেখার পরে বললো এখানে হবে না, ওকে কলকাতা নিয়ে যাও। প্রথমে বললো শিলিগুড়ি নিয়ে যাও, শিলিগুড়ি নেওয়ার পরে ওখানে কদিন থাকার পরে হলো না, তারপর নিয়ে গেলাম কলকাতা। রামকৃষ্ণ মিশন সেখানে ছিল প্রায় 15-20 দিন, কোনো কিছু হলো না। সেখানেও রিপোর্ট করা হলো। আমরা যতটা পেরেছি ঋণ ধার করে সুদে টাকা নিয়ে গেছিলাম। তারপরে ডাক্তারবাবু বলল, একটা কথা বলি, ও কিন্তু কোনোদিন সুস্থ হবে না, ওকে তোমরা পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাও, ও এরকমই থাকবে। তারপর থেকে ওর মা অনবরত কান্নাকাটি করতো, খাওয়া দাওয়া করতো না, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এইভাবে প্রায় 1-2 বছর এইভাবেই কেটে যাচ্ছে। ওর যখন 4-5 বছর বয়স হয়, তখন আমাদের এখানে বিশাল বড় ফ্ল্যাট হয় তিস্তা নদীতে। সেই নদীর জল প্লাবিত হয়ে আমাদের ঘর বাড়ি, জায়গা জমি সব ভেঙে চলে যায়। আমরা রাস্তার উপরে তাঁবু খাটিয়ে পরিবারের সবাই বসেছিলাম। রাতে বৃষ্টি হতো, কেউ ঘুমাতে পারতো না। সেটা অনেক ইতিহাস, যারা আমাদের দেখেছে, যারা আমাদের আশপাশি আত্মীয় স্বজন সবাই জানে। যদিও এমনও হাজারো লাখ লোক আছে, সবাই আমাদের এখনকার ভিডিওগুলো দেখেছে, আগে কখনো কোনো ভিডিও দেখেনি। তারপরে সৃষ্টি সোনা ওইভাবেই চলতে থাকে, ওইভাবে ওর মা ডিপ্রেশনে যেতেই থাকে, পাগলের মতো করে, ওর মাথার সমস্যা দেখা দেয়। তখন আমি একটা অনেক কষ্ট করে ফোন কিনে ওকে বললাম, যখন তোমার মন প্রচণ্ড খারাপ হবে, তখন তুমি এই মোবাইলে কিছু ভিডিও দেখো। ওর মাথায় একটা আইডিয়া এলো যে আমিও কিছু রিল করি, কিছু ভিডিও করি। তারপরে ও লুকিয়ে ভিডিও করতো, আমাকে বলতো না। আমি দেখতাম মোবাইলের মধ্যে 2-1টা ভিডিও এসেছে, ও বানিয়েছে। আমি ভাবতাম ও কি বানাচ্ছে, এগুলো কেন বানাচ্ছে, আমি ডিলিট করে দিতাম। ওর মনে ওর ভাবনা ছিল যে এই টাকার জন্যই আমার মেয়েটা এরকম হয়েছে, চিকিৎসা করতে পারিনি ভালোভাবে, বড় ডাক্তার দেখাতে পারিনি, তাই আমার মেয়েটা এরকম হয়েছে। অনলাইনে সবাই মনে হয় অনেক টাকা কামাই করে ভিডিও করে, তাহলে আমিও করব। ও রাত 11টা-12টার দিকে চুপচুপ করে উঠে ভিডিও করতো, আর আমি সকালবেলা সেগুলোকে ডিলিট করে দিতাম।
আমি পছন্দ করতাম না ভিডিও করাটাকে। তারপরেও লুকিয়ে লুকিয়ে সেটা ভিডিও করতো। হঠাৎ দু একটা ভিডিও 3-4 হাজার 5 হাজার করে ভিউজ হয়ে যায়। তারপর সেটা দেখে আমি আর ভিডিওগুলো ডিলিট করিনি। এইভাবে চলতে থাকে। আমরা ইউটিউবে এসেছি প্রায় 3 বছর। প্রথম 1 বছর আমরা কোনো টাকা পাইনি। 1 বছর পর ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম 8,000 টাকা। তখন সৃষ্টির বয়স 10 বছর। 10 বছর বয়স 8,000 টাকা পেয়ে ওকে বড় ডাক্তার দেখানো হয়েছিল। সেই ডাক্তার ব্যাঙ্গালোরের ডাক্তার আমাদের এখানে এসেছিল। উনি হিন্দিতে কথা বলে, তো উনি বলেছিলেন যে আমি এই ওষুধগুলো দিচ্ছি, 1 মাস খাওয়াও, তারপরে রিপোর্ট করব, সবকিছু করবো, দেখবো কি সমস্যা। উনি মাসে একবারই আসতেন, 1,000 টাকা ভিজিট নিতেন। তারপর উনি আসেন, দেখেন, ওকে ওষুধ খাওয়ানো হয় সেই রকম হিসেবে। ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ইউটিউবে, সেই টাকা দিয়ে ওকে ট্রিটমেন্ট শুরু করি। তারপরে 1 মাস ওষুধ খাওয়াতে যে ওকে কত কষ্ট হয়েছে সেটা শুধুমাত্র আমরা বাবা মা, আমাদের বাড়ির পরিবারের বা বাইরে যারা আসতেন দেখা করতে তারাই জানে। ও ওষুধ জন্মের শুরু থেকে ওষুধ খেতে খেতে বড় হয়েছে। ও ওষুধ খেতেই চায় না, কান্নাকাটি করে, খামচি দিয়ে দেয়, কামড় দিয়ে দিয়ে, জোর করে হাত পা চেপে ধরে ওকে ওষুধ খাওয়ানো হতো। প্রতিদিন মনে হতো যেন মেয়েটার উপরে মানসিক টর্চার চলছে। তারপর 1-1.5 মাস পর ডাক্তারবাবু যখন আবার আসছে, আমরা যখন নিয়ে গেছি, বললাম এরকম ব্যাপার, তখন ডাক্তার বলল একটা কথা বলি। আমরা বললাম ডাক্তারবাবু ওকে যদি ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া যায়? বললো আমি তো ব্যাঙ্গালোর থেকে আসছি, এখানে যারা ডক্টর আছেন আরো ওনারাও ব্যাঙ্গালোর থেকে আসছে। তোমার পেশেন্ট যদি সুস্থ হয় না, সুস্থ হতো, আমরা এখান থেকে ব্যাঙ্গালোর ট্রান্সফার করে দিতাম। কিন্তু একটা কথা মনে রেখো, যেখানে নিয়ে যাও, শুনতে খারাপ লাগে, তোমার বাচ্চা কোনো দিন স্বাভাবিক বাচ্চার মতো হবে না। তোমার বাচ্চার ব্রেন ডেভেলপ হয়নি, জন্মে মায়ের পেটে গর্ভে থাকা অবস্থায় ব্রেন পুষ্ট হয়নি, ও কোনোদিন সুস্থ হবে না, শুধু তোমাদের টাকা পয়সাটাই যাবে। তার থেকে এক কাজ করো, ওকে যেভাবে আছে ট্রিটমেন্ট করো। ওর যে রোগগুলো, শারীরিক রোগগুলো, খিঁচুনি থেকে শুরু করে সর্দি কাশি যেগুলো লেগে থাকে, সেগুলোকে ট্রিটমেন্ট করো। তারপর একটা বেবি নাও, সেটা নিয়ে চিন্তা করো। তারপরে আমরা হতাশ হয়ে পড়ি। আর তখন অনেকে বলতো ব্যাঙ্গালোর নিয়ে যাও, এরা বলছে বলো, কিন্তু তখন আমাদের সেরকম ক্ষমতা ছিল না। তার ঠিক 6 মাস পরে আবার একটা ইউটিউবে পেমেন্ট পাই 8,000 টাকা। মোট কথা আমরা ফেসবুক থেকে সমস্ত কিছু করেছি ফেসবুকের টাকা দিয়ে, আর ফেসবুকের টাকা আমরা পেয়েছি মাত্র 1.5 বছর থেকে। তার মধ্যে ওকে আর ডাক্তার দেখানো হয়নি। ওষুধ খাওয়ালেও মানসিক টর্চার করে। ভাবছিলাম বেশি কোনো টাকা পয়সা যদি কোনোদিন জোগাড় করতে পারি ব্যাঙ্গালোর নিয়ে যাব, কিন্তু যেটা সত্য নিয়ে যায়নি। সবাই বলছে, সব ডাক্তাররা বলছে ওকে নিয়ে কিচ্ছু হবে না। তার মধ্যে আমার ছোট মেয়েটা হয়, ওর পিছনে ডাক্তার থেকে শুরু করে মাসে মাসে আলট্রাসোনোগ্রাফি সব করতে করতে আমাদের এই পর্যন্ত চলে এলাম। তবুও আমরা এখন মোটামুটি সৃষ্টি ভালো আছে। যেগুলো সর্দি কাশি খিঁচুনি সেগুলো এখন নেই। ও চুপচাপ সারাদিন বসে থাকে। ওর 13 বছর বয়স হয়ে গেছে, ও পটি করে। আর 13 বছর একটা মা বোনের কি হয় সেটা তোমরা সবাই জানো। সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো সব আমরাই করি, আমি করি, আমার মা করে, আমার ওয়াইফ করে। তো এটা যে কত কষ্টর, কত যে বেদনার, সেটা শুধুমাত্র একটা মা জানে, একটা বাবা জানে, একটা পরিবারের লোকেরাই জানে। আর তোমরা যারা আমাদের সঙ্গে দেখা করতে আসো, দেখা করো, যারা আমাদের বাড়িতে থাকো 2-3 দিন 4 দিন, তারাই একমাত্র জানে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিতে প্রায় সকলেই অসুস্থ। সেটা আমরা ভিডিওতে শেয়ার করি না। বাবা প্রায় 10 বছর থেকে প্রতিবন্ধী হয়ে প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছে। মা বিগত 1.5 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে। আমার মেয়েটা প্রায় 13 বছর থেকে অসুস্থভাবে ঘরে পড়ে আছে। আমার বাবু সোনা বাড়িতে এসেছে, ও এখন হসপিটালে আছে। প্রতিটা মানুষের পিছনে যে পরিমাণ খরচা, প্রতি মাসে আমাদের 30 থেকে 40 হাজার টাকা শুধু ঔষধ, ডাক্তার, চেকআপ, রিপোর্ট এই করতে করতে যায়। আজকে আমরা যদি অনলাইনে না আসতাম, ফেসবুকে না আসতাম, ভিডিওতে না আসতাম, তাহলে হয়তো আমরা এদের কাউকে কোনোদিন ট্রিটমেন্ট করতে পারতাম না। হয়তো আমার মাও পৃথিবীতে থাকতো না। বাবা যতটুকু আছে, উনি বেঁচে আছে, ওনার আশীর্বাদ আমাদের মাথায় আছে, উনিও হয়তো থাকতেন না। তো
আমরা যতটা করেছি ফেসবুক থেকেই করেছি, যেটা চিরন্তন সত্য, এটা আমরা কখনোই ভুলতে পারবো না। তবে হ্যাঁ, গাড়ি করেছি, বাড়ি করেছি, জমি করেছি, এটা তোমরা সবাই জানো। বাড়িটা 2 ভাই মিলে করেছি, তিলে 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 একটু একটু করে প্রায় 2 বছর লেগে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। গাড়িটা আমরা 2 ভাই মিলে কিস্তিতে নিয়েছি, যাতে করে সৃষ্টি সোনাকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আগে তো বাইকে যেতাম, সৃষ্টি সোনাকে নিয়ে যেতে পারতাম না। প্রথম অবস্থায় টোটো ছিল, তখন সব জায়গায় নিয়ে যেতাম। আরেকটা কথা, তোমরা অনেকে বলো সৃষ্টি সোনাকে কেন নিয়ে যাও না। সৃষ্টি সোনায় একদমই গাড়ি বলো, হই হুল্লোড়, চেঁচামেচি, ও কোনো বাজনা, কোনো গান, ও এইসব পছন্দ করে না। ও একদম অন্য জগতের মনে হয়, ভিন গ্রহের মনে হয়। ও চুপচাপ সারাদিন বসে থাকবে, কারোর দিকে তাকাবে না, কথা বলবে না, হাসবে না, ও ওর মতো করে থাকে। তাই ওকে মাঝে মাঝে নিয়ে যাই না, ও বাড়িতে থাকে, আমার বাবার সঙ্গে থাকে, মায়ের সঙ্গে থাকে। হয়তো তোমরা অনেকে দেখে থাকো মাকে নিয়ে যায়, তখন ও কোথায় থাকে, তখন কারো উপরে রেখে যাওয়া হয়। ও তো বসেই থাকে, ও তো হাঁটাচলা করতে পারে না। পাকা ঘর, বাড়িতে ওয়াল করা, গেট দেওয়া, ভিতরে খাট আছে, ও সেখানে বসে থাকে। অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো উনি যেটা বলতে চাচ্ছে আমাদের অশালীন ভিডিও নিয়ে, অনেকে আমাদের ভিডিও নিয়ে বলে আমরা অশালীন ভিডিও করি। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, প্রায় আমরা 5 থেকে 6 মাস ধরে আমাদের ভিডিওর ক্যাটাগরি আমরা চেঞ্জ করে ফেলেছি। আমরা কোনো রকম কোনো ভিডিও তৈরি করি না যার জন্য সমাজে এফেক্ট করে, কোনো মানুষের ক্ষতি হয়। আমরা চাই সবাই আনন্দ করতে এসেছে পৃথিবীতে, সবাই আনন্দে বাঁচুক, যার যার স্বাধীনতা সে চলুক, কে কি করবে, কে কি খাবে, তার ব্যক্তিগত স্বাধীনতা। তবুও তোমরা বলো আমাদের ভিডিও অশালীন। যদি আমাদের ভিডিও অশালীন হয়, তাহলে গোটা পৃথিবীতে যেগুলো চলছে সেগুলো কি একবার উত্তর দিয়ে দিবে? আমাদের ভিডিওতে সামাজিক, পারিবারিক এবং কিছু ডান্স, যেটা ছোটবেলার থেকে আমাদের স্বপ্ন ছিল ডান্স শিখতে পারিনি, কিন্তু তোমাদের পলিদি ভাই মানে আমার ওয়াইফ, ও ফেসবুক ইউটিউবে দেখে দেখে কিছুটা পরিমাণ ডান্স শিখেছে। সেই ডান্সটা ও করে, আমি উৎসাহ দিই, ওকে আমি আরো ডান্স করাবো, ও ডান্স শিখুক। ও শরীরে নানান সমস্যা, ডক্টরবাবু বলছে ওকে ব্যায়াম করতে, কিন্তু ও যে ডান্স করে না, এটা একটা ব্যায়াম, এটা একটা শিল্পী, এটা একটা প্রতিভা, এটা সবাই পারবে না। দাদা ভাই আমাদের অশালীন ভিডিওর কথা বলেছে, দাদাভাইকে রিকোয়েস্ট করবো, যদিও আমরা ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিবেন। আগে আর মতো ভিডিও আমরা এখন করি না, আমাদের প্রায় 5-6 মাস থেকে আমরা ভিডিওকে চেঞ্জ করে ফেলেছি। ভিডিওতে যেটা আছে ডান্স সেটা চলবে। কারো যদি ভালো না লাগে সেটা ব্লক করে দিতে পারেন, রিপোর্ট করতে পারেন, যেটা খুশি আপনারা করতে পারেন, কিন্তু ডান্স আমরা বন্ধ করব না। আর ডান্সের সঙ্গে ইমপ্রেশন তো থাকবেই, সঙ্গে আমাদের পারিবারিক, আমাদের প্রেম, ভালোবাসা, সংসারের সব কিছু থাকবে। আর কিছু বিনোদনমূলক সামাজিক ভিডিও থাকবে, যেটাতে কোনো অসামাজিক কথাবার্তা নেই। দাদা ভাই আপনার হচ্ছে ক্যাটাগরি আলাদা, আমাদের ক্যাটাগরি আলাদা। আপনি যেগুলো ভিডিও তৈরি করেন ওগুলো আমরা পারবো না, আর আমরা যেগুলো করি সেটা আপনি পারবেন না। তবু আপনার কাছে, আমার বন্ধুদের কাছে, সমস্ত কিছু সব মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা এখানেই রেখে দেবো। কয়েকদিন পরে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি আসেন, আমার বাড়িতে আসেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আসেন। প্রয়োজন পরে আপনি কোথায় দেখা করতে চান, আমি সেখানে দেখা করব। কত টাকা লাগে সেটা আমি দিব, কিন্তু আমার মেয়েকে আপনি স্বাভাবিক করে দিতে হবে। প্রয়োজন পরে আমি গাড়ি বাড়ি করেছি সব বিক্রি করে দেবো, যেগুলো আমার নামে আছে, আমার ওয়াইফের নামে আছে, সমস্ত কিছু দিয়ে দেবো। আপনি আমার মেয়েকে সুস্থ করে দেবেন তো বলুন? যদি সুস্থ হয়ে যায়, আমি এই মাটির উপরে দাঁড়িয়ে বলছি, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি সব বিক্রি করে দেবো। আমার মেয়েকে আপনি হাঁটিয়ে দিবেন, কথা বলিয়ে দিবেন, স্বাভাবিক বাচ্চাদের মতো করে দিবেন। দাদা ভাই আজ আমি ভালো আছি, গাড়ি চড়ছি, দামি শাড়ি পরছি, জামা পরছি, তাই আপনি দেখেছেন সেটা বলছেন দাদা ভাই। কিন্তু যেদিন আমি রাস্তার উপরে তাঁবু খাটিয়েছিলাম, সারাদিনে 1 প্যাকেট বিস্কুট খেয়ে কাটিয়েছিলাম, সিদ্ধ চাল কেনার তো ক্ষমতা ছিল না, লোকের বাড়ি গিয়ে আতপ চাল কিনে খেয়েছিলাম। যখন বাড়িঘর তিস্তা নদীতে গ্রাস করে নিয়ে যায়, তখন এক মুঠো চিরার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, সেগুলো আপনি জানেন। যখন পেটের দায়ে, সংসারের অভাবে মুরগির যে খাওয়ানো বস্তা, ব্রয়লারের খাবার, সেই বস্তার দুর্গন্ধযুক্ত বস্তা কেটে ব্যাগ বানিয়ে বিক্রি করেছিলাম, প্রতিটা বস্তায় 1 থেকে 1.5 টাকা কামাই, সারাদিনে 50, 60, 70 টাকা কামিয়েছি, সেগুলো আপনি দেখেননি দাদা ভাই। তাই বলছি আসেন, আপনি আমার বাড়ি আসেন,
আমাকে দেখে যান সামনে থেকে, তারপরে আপনি মন্তব্য করবেন প্লিজ।